উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা কোর্সের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা নাসরিন, প্রভাষক, ব্যবস্থাপনা, সরকারি বাংলা কলেজ। তো আপনারা জানেন যে আমি পড়ানোর আগে কিছু বিষয় নিয়ে কথা বলি, যেটাকে আমরা অগোছালো ভাবনা নাম দিয়েছি। তো সেই অগোছালো ভাবনার কথা বলে তারপর আমরা ইনশাল্লাহ পড়তে যাব। আমি যেটা করব, কিছু জিনিস জাস্ট আইডিয়াটা দেওয়ার চেষ্টা করব। আপনি পড়তে তো এমনিতেই পারবেন, জাস্ট দুটা চ্যাপ্টারের কিছু টপিক আমি আইডিয়াটা দেওয়ার চেষ্টা করব যে আমি আসলে এই জিনিসটাকে কিভাবে দেখি। কেমন? তো চলেন আমরা আগে আমাদের অগোছালো ভাবনা নিয়ে কথা বলে নিই। কেমন? যেটা বলছিলাম যে আমার প্রথম কথা হচ্ছে, আমি বলতে চাই আমাদের ছাত্রগুলো ভালো নেই। আমাদের ছাত্রগুলোর অনেক সমস্যা হচ্ছে। আমি করোনাকে ভয় পাচ্ছি, এর থেকেও ভয়ঙ্কর কিছু জিনিস আমাদের ছাত্রগুলোকে কষ্ট দিচ্ছে। তো সেই জিনিসগুলো কি, চলেন আমরা একটু দেখি। তো রিসেন্টলি আমার পরিচিত একজন বাচ্চাকে শ্বাসকষ্টের এবং বুকে ব্যথার জন্য ডাক্তার দেখিয়েছেন। তো উনি ভেবেছেন হয়তো ছেলেটার হার্টে সমস্যা হয়েছে, বুকে ব্যথা। দুদিন ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। আমি আবার বলছি, ছেলেটা দুদিন অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে পরে ডাক্তার সাহেব যেটা বললেন, ছেলেটার কিছু হয়নি। তখন মা বললেন, ছেলেটার কিছু হয়নি, তাহলে আমার ছেলে দুবার অজ্ঞান হয়ে গেল কেন? পরে ডাক্তার সাহেব যেটা বললেন, কথাগুলো মানে বেশ ভালো লেগেছে। আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম। জিনিসটা এরকম, উনি বলছেন যে একটা বছর ধরে ছাত্রগুলো মাঠে নেই, স্কুলে নেই, শিক্ষা প্রতিষ্ঠানে নেই, ওরা ভালো নেই। আমরা সেটা বুঝতে পারছি না। আমরা ছাত্রগুলোকে প্রেশার ছাড়া পড়ার চাপ দিচ্ছি। ওরা তো ফেরেশতা না, প্রেশার নাই, কাজ নাই, নেসেসিটি নাই, সে কিভাবে পড়বে? হ্যাঁ, কিছু তো পড়ার মাঝে থাকতেই হবে, কিন্তু জিনিসটা এরকম যাতে না হয় যে পড়তেই হবে বাধ্যতামূলক, এবং এই মানসিক চাপটা ওদের জন্য এত বেশি। এটার থেকে মনে হয় ছেলে মেয়েগুলোর করোনা হওয়া ভালো ছিল। এটা আমি মাঝে মাঝে বলি আর কি। আমি জানি না আসলে কতদূর ঠিক বলছি, বাট এটা আমার মাঝে মাঝে মনে হয়। তো আমরা যারা ঘরে ছাত্র নিয়ে বসে আছি, আমাদের একটা অনুরোধ থাকবে, আমরা ছেলে মেয়েগুলাকে প্রেশার দেব না। প্রেশার দেব না, একই সাথে আমরা ছেলে মেয়েগুলো একটু বোঝায় কথা বলবো, এবং তাদেরকে এইটুকু অ্যাটলিস্ট আমরা বলবো যে তুমি স্কুলে যেতে পারছো না, তোমার রেগুলার মুভমেন্ট নাই, একটু এটা জেনে রাখো যে আমরা তোমার কথাগুলো বুঝতে পারছি, তোমার মনের কষ্টটা আমরাও ফিল করতে পারছি। এবং তাকে বলবেন না যে স্কুল নাই, বাচ্চাগুলো পড়ে না, একদম ফাঁকিবাজ হয়ে গেছে। এই শব্দগুলো বাচ্চাগুলোর নামে ব্যবহারই করা যাবে না। বাচ্চাগুলোকে বলতে হবে তুমি পড়ো, ঠিক আছে, আর একটু বেশি পড়তে হবে। তো আমরা আমাদের বাসায় যারা ছাত্র আছে তাদেরকে ঠিক এভাবে চেষ্টা করব হ্যান্ডেল করার। এখন যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, ব্যাপারটা হচ্ছে, একটা মানুষকে কখনো একটা বিষয় নিয়ে জাজ করা যাবে না। মানে আমি বলছি, একটা আচরণ দেখে একটা মানুষকে জাজ করা যাবে না। একটা মানুষের অনেকগুলো যদি গুণ থাকে, তাহলে একটা দোষ তার থাকতেই পারে। মানুষ তো ফেরেশতা না। তো একটা দোষ আমরা মেনে নিয়েই তাকে নিয়ে সামনে আগাবো। আর সে যদি আমার ফ্যামিলি মেম্বার হয়, তাহলে সে আমার ফ্যামিলি মেম্বার, এটাই তার সবচেয়ে বড় যোগ্যতা, তার দোষগুলো মেনে নেওয়ার জন্য, বা তার দোষগুলো আমি সামলিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে? তো এখন যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমরা আমার ছাত্রীরা যারা আছে তারা সবাই তো কোনো না কোনো দিন ইনশাল্লাহ শ্বশুরবাড়িতে যাবে। তো চলুন একটু শ্বশুর বাড়ি নিয়ে কথা বলি। একটা মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়িতে যায়, একটা মানুষের জন্য যায় না, একটা পরিবেশের জন্য যায়, অনেকগুলা মানুষের জন্য যায়। আর আপনি কখনো পরিবেশ চেঞ্জ করতে পারেন না, কঠিন, একদম অসম্ভব তা না, কিন্তু কঠিন। তাহলে আমরা কি করতে পারি? আমরা পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারি, পরিবেশকে কিছুটা মডিফাই করতে পারি, পরিবেশ চেঞ্জ করতে পারি না। আমি নতুন কালচার থেকে এসেছি, এটা নতুন কালচার, কালচার চেঞ্জ করা যায় না। কালচার থেকে হয় মানিয়ে নিতে হয়, নয় কালচারটাকে একটু মডিফাই করতে হয়। আর আপনি যেখানেই থাকেন, আপনার আশেপাশের মানুষগুলোকে যদি আপনি পজিটিভলি চিন্তা করেন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন, এবং খারাপ মানুষগুলোকে নিয়েই ভালো থাকতে পারবেন। তো আমার কথা হচ্ছে, আমার মেয়েরা যখনই শ্বশুরবাড়িতে যাবে, মানুষগুলো ভালো, মানুষগুলো আমার কাছের, মানুষগুলো আমার আপন, ওদের দোষগুলো আমার গুছিয়ে রাখতে হবে, এইটুকু মেনে নিয়ে যাতে আমরা শ্বশুরবাড়িতে যাই। কেমন? খুব বেশি কড়া কথা বলে ফেলেছি? হ্যাঁ, আমি আমার দিক থেকে চিন্তা করব, স্যাক্রিফাইস আমাকেই করতে হবে। তখন দেখবেন
পাশে যিনি আছে তিনিও চিন্তা করবেন যে স্যাক্রিফাইস তাহলে আমিও করব। তো শুরুটা আমরা করি, সমস্যা কি। তারপরে যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের অনেকের মনে কষ্ট যে আমাদের সাপোর্ট নাই, সেজন্য আমাদের পড়ালেখা ভালো হয় না। চলেন আমি একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে আসলে বোঝা যাবে যে সাপোর্ট কি জিনিস, সাপোর্ট কতটুকু ভালো বা কতটুকু খারাপ। একটা তুলসী গাছ খুব নড়বড়ে হয়ে যাচ্ছিল, গোড়া একদম নরম হয়ে যাচ্ছিল। তো যিনি গাছটা লাগিয়েছেন উনি যেটা করলেন যে বাতাসে নড়ে তুলসী গাছটা খুব কষ্ট হয়, উনি মোটা একটা লাঠি তুলসী গাছের সাথে বেঁধে দিয়েছেন, একদম শক্ত করে 2-3টা দড়ি দিয়ে বেঁধে দিয়েছেন, যতটুকু সত্যি তুলসী গাছটা ব্যথা না পায়। কেমন? তারপরে দেখা গেল উইদিন এ মান্থ, 1 মাসের ভিতরে তুলসী গাছটা একদম অনেক বড় হয়ে গেল, অনেক সুন্দর হয়ে গেল। তো উনি তো মনে মনে খুশি যে অনেক সুন্দর হয়ে গেল। কিছুদিন পরে উনি টের পেলেন যে ওই তুলসী গাছটা আর কখনো ওই লাঠি ছাড়া থাকতে পারবে না। সে ওই লাঠিতে ভর দিয়ে অনেক বেশি বেড়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু একইভাবে তার কাণ্ড এত দুর্বল হয়েছে এবং এত হালকা হয়েছে যে তার পক্ষে আর কখনোই একা দাঁড়ানো সম্ভব না। সো আমাদের যাদের ফ্যামিলিতে সাপোর্ট কম, আমরা সবসময় খুশি থাকবো। মনে রাখবেন আপনার সাপোর্ট আপনাকে পঙ্গু করে দেবে। আপনার যদি সাপোর্ট না থাকে আপনি একা একা কষ্ট করে বড় হবেন এবং এটা সবচেয়ে ভালো। কতটুকু ভালো এটা আপনি একটু কষ্ট করে দেখেন, তারপরে বুঝবেন। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, আমরা নিজেদের ভ্যালু বাড়ানোর চেষ্টা করব কিভাবে। একটা ছেলেকে তার বাবা বলল যে তোমার হাতে কিছু আমি গম দিলাম, এই গমগুলা নাও, এখন এটার ভ্যালু অ্যাড করো। সেইটাকে আটা বানানো, বাবা এটার দাম বেড়ে গেছে, আরো দাম বাড়িয়ে দাও। তারপরে সেটাতে রুটি বানালো, বাবা বললো যে আরো দাম বাড়িয়ে দাও। তারপরে সে ওটাকে মার কাছে নিয়ে দিল, মা এই রুটিটা দিয়ে কেক বানিয়ে দাও। দেখেন কোথায় ছিল গম, সেটা হয়ে গেছে কেক। তো আপনাকে নিজেকে কেক বানাতে হবে। কিভাবে বানাবেন আপনি খুঁজে বের করেন, সবার বুদ্ধি আছে। তো অনেক কথা বলে ফেলেছি, চলেন দেখি আমাদের ক্লাসে পড়ায় আজকে কি আছে। কেমন? তো সবাইকে আগে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ঢাকার বাইরে থেকে ক্লাস নিচ্ছি, তো কিছু কমপ্লেক্সি থাকতেই পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। সবাইকে স্বাগত জানিয়ে আমি আমাদের পড়া শুরু করছি। আমি জানি আমার ছেলেরা ঘরে বসে প্রেশার ছাড়া বেশ মানসিক কষ্টে আছে, তারা পড়তে পারছে না, তাদের বেশ সমস্যা হচ্ছে। সো আজকে আমরা শুরুটা করব এভাবে যে হাউ ক্যান উই কনসেন্ট্রেট আওয়ার স্টাডি ইন আওয়ার স্টাডি, অর্থাৎ আমাদের পড়ায় আমরা মনোযোগটা কিভাবে বাড়াতে পারি। কিছু উপায় আমি একদম খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে চিন্তা করেছি, চিন্তা করে বের করে সেগুলো নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি জাস্ট দেখাতে চাই যে আপনারা আসলে কিভাবে এই যে এখন যে মানসিক অবসাদ, সেটা থেকে বের হয়ে কিভাবে পড়াশোনাটাকে ভালোবেসে পড়াশোনাটা শুরু করতে পারেন। কেমন? তো আমি টপিকটার নাম দিয়েছি হাউ ক্যান উই রিগেইন কনসেন্ট্রেশন অন স্টাডি, অর্থাৎ আমাদের পড়াশোনায় কিভাবে আমরা আমাদের কনসেন্ট্রেশন শুরু করতে পারি। আমি প্রথমে দেখেন একটি সময়ের ছবি দিয়েছি। আমার কথা হচ্ছে আপনার যদি একদমই পড়তে ইচ্ছা না করে 2 মিনিটস রোল নামে একটা কথা আছে, এটা মেনটেন করবেন। অর্থাৎ আজকে আমার পড়তে ইচ্ছা করছে না, জাস্ট 2 মিনিটের জন্য বইটার চেহারা একটু দেখেন। সকালে একবার দেখেন, দুপুরে একবার দেখেন, বিকালে একবার দেখেন, রাতে ইনশাল্লাহ আপনার পড়তে ইচ্ছা করবে। একদিন না পড়লে, ইচ্ছা না করলে 3 দিন পরে অবশ্যই পড়তে ইচ্ছা করবে ইনশাল্লাহ। তো এরপরে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করবেন না। মনে রাখবেন আপনি যতটুকু পড়েছেন আলহামদুলিল্লাহ ভালো পড়েছেন, এখন আবার শুরু করেন আপনার প্ল্যানের সাথে, আপনার বুদ্ধির সাথে আপনি আপনাকে কম্পেয়ার করবেন। আপনার প্ল্যান যতটুকু আছে সেই অনুযায়ী আপনি আগিয়েছেন কিনা সেটা দেখবেন, আরেকজন পড়ে ফেললো কিনা সেটা দেখার দরকার নেই। সবসময় যে দেখেন এই চোখটা এই বোতলগুলোর পাশে ঘুরছে, একইভাবে আপনার উদ্দেশ্যের দিকে আপনি সবসময় মনোযোগ রাখবেন, কনসেন্ট্রেশন রাখবেন। এরপরে বলছি একদমই যদি পড়তে ইচ্ছা না করে তাহলে নিজেকে রিওয়ার্ড দিবেন, নিজেকে পুরস্কার দিবেন। কেমন? আচ্ছা আমার কফি খেতে ভালো লাগে, আজকে যদি আমি 5 মিনিট পড়তে পারি তাহলে আমি কফি খাবো। এরপরে বলবেন আচ্ছা আজকে আমার সিনেমা দেখতে খুব পছন্দ, তাহলে আমি যদি আজকে 1 ঘন্টা পড়তে পারি তাহলে আমি সিনেমা দেখব। তো এভাবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে খুব ভালো করে নিজেকে পড়ার জন্য প্রিপেয়ার করে নিজেকে রিওয়ার্ড দিবেন। রিওয়ার্ড দিলে দেখবেন ওই রিওয়ার্ডের আগ্রহের জন্য আপনার পড়তে ইচ্ছা করবে। ঠিক আছে?
তো রিওয়ার্ডের কনসেপ্টটা যদি ভালো লাগে, যদি সম্ভব হয়, আমরা সবাই মিলে রিওয়ার্ডের কনসেপ্টটা ইউজ করব, কেমন? তো এরপরে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, চলেন আমরা পরের স্লাইডে যাই, দেখি আমাদের পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডটাও আমাদের পড়াশোনার কনসেন্ট্রেশন নিয়ে হবে। দেখি আমাদের পড়াশোনার কনসেন্ট্রেশনের কি অবস্থা, কেমন? এই যে পড়াশোনার কনসেন্ট্রেশন, এখন বলছি আপনার আশেপাশে অনেক জিনিস আপনাকে পড়ার সময় খুব ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে, অর্থাৎ আপনার মনোযোগ নষ্ট করার চেষ্টা করবে। আপনি সেটা হতে দেবেন না, কেমন? আপনি আপনার মনোযোগ সম্পূর্ণ আপনার মতো করে রাখবেন। আপনি যদি সেটা না পারেন, আপনি প্রতিদিন 10 বার ডায়েরিতে লিখবেন, আমি পড়বো, আমি পড়বো, আমি পড়বো, আমি যখন পড়বো তখন অন্য কিছু করব না, কেমন? তো এটার একটা ভালো উপায় হচ্ছে, আমি অনেকবার এই কথাটা বলেছি, যে আপনি যখন টিভি দেখেন, টিভি দেখার টাইমটা ফিক্স রাখবেন। আপনি 1 ঘন্টা টিভি দেখবেন, 1 ঘন্টার ভিতরে যদি আপনার প্রোগ্রামটা শেষ হয় তবু বন্ধ করে দেবেন, যদি না শেষ হয় তবু বন্ধ করে দেবেন। এভাবে আপনার মনের জোর বাড়বে কোনো কিছু না করার প্রতি, তারপরে দেখবেন এই মনের জোরটাই পড়াশোনা করার প্রতি চলে আসবে। এরপরে তাও যদি পড়তে ইচ্ছা না করে, আপনার আগের বছরের প্রশ্নগুলা লিখে আপনি আলাদা শীট তৈরি করবেন, দেখবেন আপনার এই প্রশ্নগুলো লেখার ফলে আপনার প্রশ্নগুলোর প্রতি আগ্রহ বেড়ে যাবে, কেমন? তো এরপরে যেটা বলছিলাম, তাও যদি পড়তে ইচ্ছা না করে, আমরা যেটা করব, বইগুলাকে আমরা ঘাটবো। বই ঘাটা বলতে কি কি বুঝলাম, যে এই যে কি কি প্রশ্ন আছে, কি কি পড়তে হবে, কি কি প্রশ্ন আমি পরীক্ষায় আসতে পারে, এরকম জিনিসগুলো আমি জাস্ট দেখবো। একটু দেখতে দেখতে দেখবেন পড়তে ইচ্ছা করবে। পড়াশোনার গুরুত্বটা ফিল করতে হবে। ফিল কি জিনিস আমি সবসময় বলি, যে আমার হাত কেটে গেছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন আমার হাত কেটে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি কতটুকু যন্ত্রণা। তো এই পড়াশোনা না করার যন্ত্রণাটাকে ফিল করতে হবে, জীবনে বড় হতে না পারার যন্ত্রণাটাকে আজকে থেকে ফিল করতে হবে, যা তাহলে পরবর্তীতে হয়তো এই যন্ত্রণা আপনাকে ধরতেই পারবে না, ইনশাল্লাহ। তারপরে যেটা বলছিলাম, যে নিজের সাথে মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ, আমরা মিথ্যা কথা বলি, এটা ভুল বলি না, এটা ভুল কথা, আমিও বলি, আপনিও কম বেশি সবাই বলে, বাট আমরা সবাই নিজের সাথে মিথ্যা কথা বলা অ্যাভয়েড করব। কেমন জিনিস, আমি না পড়লে আমার কিছু হবে না, এরকম চিন্তা করা যাবে না, কেমন? আমি না পড়লে আমার কিছু হবে না, এটা একটা ভুল ধারণা। আপনি না পড়লে অবশ্যই আপনার রেজাল্ট খারাপ হবে, এবং সেটা কখন টের পাবেন? যখন পরীক্ষার হলে যাবেন। সো এইটা পরীক্ষার হলে যাওয়ার আগে নিজেকে বুঝাই ফেলেন যে আপনি না পড়লে আপনার পরীক্ষা ভালো হবে না। আমি কি মনে করি, আমি না পড়লেও, মানে আমার জন্য আমি এটা চিন্তা করি, আমি না পড়লে আমার কোনো সমস্যা নেই, আমার সব ঠিক হয়ে যাবে। এরপর এখন যে পরিস্থিতি, যেহেতু ঘর থেকে বের হতে পারেন না, রুটিনটা এরকম হয়ে গেছে। দেখেন প্রথম ছবিটা, দেখেন প্রথম ছবিটাতে কি অবস্থা। প্রথম ছবিটাতে লোকটা খালি বিছানা আর ল্যাপটপ, বিছানা আর ল্যাপটপ। এখন দিনগুলো এরকম হয়ে গেছে। তাহলে আমরা দিনগুলা কেমন করব? দিনগুলার রুটিনগুলা একটু পরিবর্তন করব। কেমন? এই যে অ্যালার্ম দিয়ে সময় মতো ঘুম থেকে উঠবো, তারপরে সকালে একটু চা খেতে পারি প্রয়োজনে অথবা অপ্রয়োজনে, তারপরে আমরা একটু গাছে পানি দিতে পারি, একটু আমরা লেখালেখি করতে পারি, একটু একটা ডায়েরি লিখতে পারি, একটু একটা বই, অন্য বই দেখতে পারি, নিউজ পেপার দেখতে পারি। অর্থাৎ আমি আমার রুটিন চেঞ্জ করব। সকালে উঠে প্রয়োজনে আমি হাঁটতে যাব, আকাশ দেখব, হাত দুটা সোজা করে আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবো। দেখবেন সকালে ফ্রেশ এয়ারটা আপনাকে, ব্রেনটাকে অনেক স্বস্তি দেবে। তারপরে যেটা বলতে চাচ্ছি, আমাদের পড়তে ইচ্ছা করে না যখন আমাদের মানসিক কিছু সমস্যা হয়, সো আমরা ক্রিয়েটিভ কোনো কাজ করব। সে ফর এক্সাম্পল, আপনি একটা ওয়ালমেট বানালেন, একটা ছোট কলমদানি বানালেন, অনেক কিছু, যেমন একটা শ্যাম্পু দিয়ে আপনি একটা কলমদানি বানাতে পারেন, কয়েকজনকে আমি বানাতে দেখেছি। তো এটা করলে যেটা হবে, আপনার মনটা অন্যদিকে ডাইভার্ট হবে। আপনি এমন কিছু করতে পারছেন যেটার কোনো কারণ নেই। কারণ ছাড়া কোনো কাজ যখন মানুষ করে, ওটাতে মানুষ মজা পায়। এরপরে যেটা বলছি, ইউজার স্ল্যাক টাইম। আমরা সারাদিন ঘরে বসে থাকি কিন্তু সময় পাই না, এটাই তো আমাদের অভিযোগ। তো আমি আগে বলে নিই, হোয়াট ইজ স্ল্যাক টাইম। স্ল্যাক টাইম হচ্ছে আপনি দুটো কাজের মাঝে কিছু গ্যাপ পেলেন। সে ফর এক্সাম্পল, আপনার ছোট ভাই ওয়াশরুমে গেছে, এখন আপনি গোসল করবেন ওয়াশরুমে একটা, তো আপনি তো এই সময়টা বসে আছেন, তাহলে এই সময়টা আপনি অন্য একটা কাজ আগিয়ে রাখেন।
এমনি বসে থাকেন না, জাস্ট এই স্ল্যাক টাইম, এরকম স্ল্যাক টাইম, যেমন আমি যদি বলি আমার কথা যদি বলি, আমি একটা তরকারি রান্না বসিয়েছি, এর মাঝে এখন আরেকটা তরকারি হইলে পরে আমি আরেকটা, এটা হইলে আমি আরেকটা বসাবো, তো এই সময়টা তো আমি বসে আছি, এই সময়টা বসে না থাকে আমি যদি রান্নাঘর গুছিয়ে ফেলি, তাহলে পরে আমাকে রান্নাঘর গুছাতে হবে না। তো এইরকম স্ল্যাক টাইম ব্যবহার করে আমরা নিজেকে অন্যদের থেকে আগাই ফেলবো। এরপরে আমি দেখেন একটা কথা লিখেছি, ডো নট কনসিডার এক্সাম অ্যাজ প্রেশার, টেক ইট অ্যাজ নেসেসিটি। পড়াশোনাটাকে এই যে দেখেন এই মাথা গরম হয়ে গেছে এরকম চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন যে না, আমি আমার পড়াশোনার ভার যা আছে আমি বহন করতে পারবো বলে সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। হোয়াট ইউ রিড, রাইট এভরিথিং। আপনি যা পড়বেন সবকিছু লিখতে হবে, নাহলে পরীক্ষায় সাধারণত ভালো করার সম্ভাবনা কম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। প্রয়োজন আপনি বই থেকে পড়া বন্ধ করে দেন, বইয়ে যা আছে সব এভরিথিং লিখে আলাদা নোট করে ফেলেন, তাহলে আপনার রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। আমি আবার একই কথায় ফিরে আসছি, ডো নট কনসিডার এক্সাম অ্যাজ প্রেশার, টেক ইট অ্যাজ নেসেসিটি। আমি বলছি যে পরীক্ষাটাকে একটা প্রয়োজন হিসেবে নিতে হবে, এটাকে প্রেশার হিসেবে নেওয়া যাবে না। দেখেন প্রেশার হিসেবে নিতে গিয়ে এই লোকটা কি করেছে, বাইনোকুলারটা উল্টা ধরেছে আর সে গেছে গুলি করতে, এবং সে বলছে যে আমার শত্রু তখন দৌড়ে আছে, শত্রু যখন কাছে চলে আসছে তখন সে দেখছে ততক্ষণে তার গায়ে গুলি পড়া শুরু হয়ে গেছে। তার মানে আমার যখন যখন এক্সামটাকে প্রেশার হিসেবে নিব, তখন এরকম অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমাকে আমি করতে পারবো না, পড়তে মনে থাকবে না, এবং পড়লেও মনে থাকবে না। এরপরে আমার সবচেয়ে সর্বশেষ কথা হচ্ছে, ইউ ক্যান ডু ইট। আপনি সব কিছু করতে পারেন, জাস্ট বিলিভ ইন ইয়োর সেলফ। নিজেকে সবসময় আলোর পাশে রাখবেন, অর্থাৎ বইয়ের কাছে রাখবেন, সেটা হোক একাডেমিক বই হোক না নন একাডেমিক বই। জীবনটাকে একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ আমরা পারবো। এরপরও যদি আপনাদের পড়ায় সমস্যা হয় আমার ম্যাডামকে বলবেন। এখন আমরা যে চ্যাপ্টারটা দেখবো, আপনারা সবাই জানেন বোঝেন, অর্গানাইজিং চ্যাপ্টারটা অনেকবার পড়ানো হয়েছে। আমি এখন যেটা বলতে চাচ্ছি, জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে চাচ্ছি। দেখেন লোকগুলা আওলাঝোলা হয়েছিল, অগোছালো হয়েছিল, জাস্ট সবাই একসাথে সুন্দর করে দাঁড়ালো, অর্গানাইজিং লেখাটা হয়ে গেল। এটার নামই অর্গানাইজিং। অর্গানাইজিং মানে হচ্ছে অ্যারেঞ্জিং এন্ড অ্যালোকেটিং রিসোর্সেস, মানে আমার ভাষায় আমি যেটা পড়ে এসেছি, অর্থাৎ সম্পদ সংগ্রহ এবং সম্পদ বন্টনের কাজকে বলা হয়ে থাকে অর্গানাইজিং। সে ফর এক্সাম্পল এই ছবিটা দেখেন, খুব একটু মনোযোগ দিয়ে দেখেন প্লিজ, যে এই ছবিটাতে অনেকগুলা ছোট ছোট কাঠের টুকরা, যদি এগুলোকে বলি তাহলে এই কাঠের টুকরাগুলো ছড়াই ছিটাই ছিল, খুব সুন্দর করে গুছিয়ে ফেলার পর এটা সুন্দর একটা প্রতিকৃতিতে তৈরি হয়ে গেল। এটাকেই সংগঠন বলছে। ব্যবস্থাপনার মূল কাজই হচ্ছে সংগঠন। এরপরে দেখেন সংগঠিতকরণের সংজ্ঞা, উদ্দেশ্য অনুযায়ী কাজগুলোকে বিভাজন, কার্যকে বিভাজন, প্রতিটি বিভাগের দায়িত্ব করিত নির্দিষ্টকরণ ও অর্পণ, এবং এদের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করার কাজকেই সংগঠন বলা হয়। খেয়াল করেন, এখান থেকে আপনি সংজ্ঞাটা শিখে ফেলতে পারবেন। বলা হচ্ছে কাজ ভাগ করে কে কোন কাজ করবে সেটা দিয়ে ফেলবেন, তারপরে তাদের মাঝে সম্পর্ক নির্দিষ্ট করে দিবেন যে কে কোন কাজ করবে, সেই হিসাবে কে কার আন্ডারে কাজ করবে। কেমন? এরপরে বলা হচ্ছে সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ সমূহ, কার্য বিভাজন বা বিভাগীয়করণ, দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, পারস্পরিক সম্পর্ক স্থাপন। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি কার্য বিভাজন বা বিভাগীয়করণ দিয়ে। সে ফর এক্সাম্পল, আমি অন্যদিকে না গিয়ে আমি যদি আপনার ভাই বা বোনের বিবাহ নিয়ে উদাহরণ দেই, আপনার ভাইয়ের বিয়ে আপনি আয়োজন করছেন, আপনাকে সবার আগে ঠিক করতে হবে কি কি কাজ আছে। হলুদের অনুষ্ঠানের কিছু কাজ আছে, বিয়ের অনুষ্ঠানের কিছু কাজ আছে, তারপরে বৌভাত তো আপনি নিজে আয়োজন করবেন, সেটার একটা কাজ আছে। এই সবগুলা কাজ প্রত্যেকটাকে 3 ভাগে ভাগ করলেন, তারপরে সবগুলার ভাগে কিন্তু আবার কিছু কাজ থাকবে। সবগুলা কাজকে আলাদা করার পরে এরপরে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িত করুন। অর্থাৎ এই যে হলুদের কাজ বললাম, হলুদের কাজ বলতে আসলে কি বোঝাচ্ছে, অর্থাৎ হলুদের কাজ বলতে বোঝাচ্ছে হলুদের ছোট ছোট কাজগুলো আছে, গায়ে হলুদের হলুদ সংগ্রহ করা, তারপরে আপনার ছেলের পোশাক কেনা, মেয়ের হলুদের পোশাক কেনা, হলুদের জন্য বিভিন্ন খাবার আয়োজন করা। তাহলে এইগুলা কিভাবে করব? আমি তো শুধু সে ফর এক্সাম্পল খাবার দিয়ে যদি আমি দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ বলি, তাহলে খাবার আয়োজন করা, তাহলে খাবারের ভিতর কি কি খাবার থাকবে, কোথা থেকে আনবেন, কিভাবে আনবেন, এবং হচ্ছে কে রান্না করবে, কে পরিবেশন করবে, এবং কে সেটা নিয়ে মন্তব্য করবে। এই যে এত কথা, এইগুলোর নাম হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। এরপরে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। কাজ ঠিক করলে তো হবে না, কাজ তো মানুষকে দিতে হবে, নাহলে কাজগুলো তো হবে না। আপনি একা আপনার ভাইয়ের দায়িত্ব, বিয়ের দায়িত্ব নিতে গেলে মরে যেতে হবে। তো এই যে কাজগুলো ভাগ করে দিচ্ছেন, এটাকে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ বলছে। এরপরে বলা হচ্ছে পারস্পরিক সম্পর্ক স্থাপন। সে ফর এক্সাম্পল, আপনার ঘাড়ে দায়িত্ব পড়েছে গায়ে হলুদ
দের অনুষ্ঠান পুরোটা ম্যানেজ করার। এখন গায়ে হলুদের অনুষ্ঠানের ভিতরে যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলো আবার আরেকজন অন্যরা করবে, কিন্তু পুরোটার দায়িত্ব তো আপনার। তাহলে সবাই যে কাজ করছে সেটা আপনি দেখবেন। তাহলে সবাই যদি আপনার কথা না শোনে তাহলে আপনি কি সেই কাজগুলো সঠিকভাবে গুছায় নিয়ে আসতে পারবেন না। তাহলে এটার মানে হচ্ছে এখানে আপনি প্রধান এবং বাকি যারা ছোট ছোট কাজগুলো করবে তারা হচ্ছে আপনার আন্ডারে থাকবে, অর্থাৎ আপনি সুপিরিয়র, আপনি বস, ওরা সাবঅর্ডিনেট হবে। এই যে সব পারস্পরিক সম্পর্ক স্থাপন, এটাকে বলা হচ্ছে। এখন সেম জিনিস আপনি আপনার প্রতিষ্ঠানের ভিতর দিয়ে চিন্তা করে দেখেন। এরপরে বলা হচ্ছে আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য, অর্থাৎ সংগঠনে কি কি বৈশিষ্ট্য থাকে একটু দেখেন। উদ্দেশ্য কেন্দ্রিকতা বলা হচ্ছে আমার প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য সেটা এই সংগঠনের মাধ্যমে আমাকে অর্জন করার ক্ষমতা থাকতে হবে, তাহলেই সেটা উদ্দেশ্য কেন্দ্রিকতা হবে। কেমন? তাহলে প্রথম পয়েন্টের নাম হচ্ছে আমাদের উদ্দেশ্য কেন্দ্রিকতা। তাহলে এই যে উদ্দেশ্য কেন্দ্রিকতা বা লক্ষ্যের নীতি, সে ফর এক্সাম্পল আপনি যদি আপনি যদি একটা এলাকায় ক্লাব খুলতে চান, সে ফর এক্সাম্পল আপনি একটা ক্লাব খুলবেন, তো যদি ক্লাব খুলতে চান তাহলে ইয়াং মানুষের বেশি দরকার হবে। এখানে সংগঠন কাঠামোটা হবে এরকম যে একজন শুধু আন্ডারে থাকবে, সবাই তার আন্ডারে থাকবে, অর্থাৎ খুব সহজ সিম্পল হবে। বাট একটা বড় প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো এত সিম্পল হবে না, একটু জটিল হবে, নইলে প্রতিষ্ঠান চালানো যাবে না। এরপরে বলা হচ্ছে সহজবোধ্যতা। খুব কঠিন একটা জিনিস আপনি করে খুব বেশি আগাতে পারবেন না, এটা সম্ভব না, একটু কঠিন। এরপরে বলা হচ্ছে বিশ্বায়নের সুযোগ। বিশ্বায়ন বলতে আমরা কি বুঝি? গ্লোবালাইজেশন ইজ free flow of goods, services, culture, language, thought process, everything. জাস্ট পুরো পৃথিবীটাকে যদি আপনি এইখানে যে ছবিটা দিয়েছি, যে একটা দড়ি দিয়ে যদি বেঁধে দেন, এটাকেই বলা হচ্ছে গ্লোবালাইজেশন। কেমন? এরপর বলা হচ্ছে সুসংজ্ঞায়িত দায়িত্ব কর্তৃত্ব। সে ফর এক্সাম্পল আপনাকে গাড়িটা ধুইতে দেওয়া হলো, সে ফর এক্সাম্পল আপনি যদি কোনো একটা গাড়ির ড্রাইভার হন তাহলে গাড়ি আপনাকে ধুইতে দেওয়া হলো, কিন্তু মালিক গাড়ির চাবি দিচ্ছে না। এখন গাড়ির চাবি না থাকলে আপনি কিভাবে গাড়ি নিয়ে আসবেন, কিভাবে গাড়িটা ক্লিন করবেন, কিভাবে গাড়িটা আবার ওখানে রেখে আসবেন? তাহলে আপনাকে যদি দায়িত্বটা দেওয়া হয় তাহলে দায়িত্ব এবং কর্তৃত্ব দুইটা সুসংজ্ঞায়িত করতে হবে। দায়িত্ব বলতে হবে যে গাড়ি আনবা, আনার পরে প্রথমে ওয়াশিং পাউডার দিবা, তারপরে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করবা অথবা হেক্সিসল দিয়ে পরিষ্কার করবা, এবং তুমি গাড়ি আনার পরে গাড়ি রেখে চাবিটার সাথে সাথে আবার এখানে দিয়ে আসবা। তাহলে এইটা হচ্ছে সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব। এরপরে বলা হচ্ছে ভারসাম্যপূর্ণ আনুগত্য শৃঙ্খলা। শৃঙ্খলার ব্যবস্থাপনার সংজ্ঞা হচ্ছে প্লেস ফর এভরিথিং, এভরিথিং শুড বি ইন দ্যাট প্লেস। প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট জায়গা থাকবে এবং ওই জিনিসটা ওই জায়গায় থাকবে। তাহলে ভারসাম্যপূর্ণ আনুগত্য ও শৃঙ্খলা। খুব বেশি অনুগত মানুষ ভালো হয় না, খুব বেশি শৃঙ্খলা থাকলেও চলে না। দেখেন এই যে লাইফ এবং ওয়ার্কের মাঝে, ওয়ার্ক লাইফের মাঝে যখন কর্মজীবী মহিলাদেরকে ব্যালেন্স করতে হয়, তেমনি আনুগত্য এবং শৃঙ্খলার মাঝে আপনাকে ব্যালেন্স করতে হবে, তাহলে আপনার সংগঠনটা সুন্দর হবে। এরপরে বলা হচ্ছে সংগঠনের মূল নীতি বা নীতিমালা। আবার একই জিনিস আসছে, লক্ষ্যের নীতি, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের লক্ষ্যটা যেদিকে যাবে সেরকম সংগঠন কাঠামো আপনার হবে। এরপরে বলা হচ্ছে দক্ষতার নীতি। কোনো একটা প্রতিষ্ঠানের কোনো একটা ডিপার্টমেন্ট যদি খুব দক্ষতার সাথে কাজ করতে পারে তাহলে সেই ডিপার্টমেন্টে বেশি লোক দেওয়ার দরকার নাই। আবার যেই ডিপার্টমেন্টের মানে কাজগুলো কঠিন এবং হচ্ছে সবাই দক্ষতার সাথে করতে পারে না, তাহলে আপনাকে ওখানে বেশি লোক দিতে হবে। তাহলে এই যে বেশি লোক দিলেন তখন আপনার সংগঠন কাঠামোর নেচার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দক্ষতা অনুযায়ী আপনাকে সংগঠন কাঠামো চেঞ্জ করতে হচ্ছে। এরপরে হচ্ছে কাম্য পরিশোধ নির্ণয়ের নীতি। আচ্ছা, আপনারা তো EFG 3টা সেকশন চিনেন, ঠিক আছে? প্রথম বর্ষে আপনারা পড়ে এসছেন বাংলা কলেজের 3টা সেকশনে চিনেন। F সেকশনে 200 সামথিং স্টুডেন্ট, একজন শিক্ষক যায়। আমি নিজে আপনাদের F সেকশনের ক্লাস শেষে আমাকে কুইট করতে হয়েছে যে এত ছাত্র আমি সামলাতে পারি না। হ্যাঁ, আমার ক্যাপাসিটি নাও থাকতে পারে, বাট একা একটা মানুষ 200 মানুষ সামলাবে, তার জন্য
একটু কঠিন হয়ে যায়। তাহলে আমাকে যদি এখানে 20 জন ছাত্র দেওয়া হয়, হয়তো পারবো, ঠিক আছে, হয়তো পারবো, পারবো বলা যায় না, কারণ মানুষের ক্যাপাসিটি প্লেস ওয়াইজ ভ্যারি করে, বাট হয়তো পারবো। তাহলে এই যে আমি 20 জন ছাত্র একসাথে ম্যানেজ করতে পারছি, 200 জন ম্যানেজ করতে পারছি না, তার মানে আমার এই 20 হচ্ছে আমার কাম্য তত্ত্বাবধান পরিসর, এবং এই 200 যদি হয় তাহলে আমার ওটা আনএক্সপেক্টেড অর্থাৎ কাম্য নয় এরকম একটা তত্ত্বাবধান পরিসর হয়ে গেল। এবং যখন আমার পরিসর বড় হয়ে যাবে তখন কিন্তু আমি দক্ষতার সাথে কাজ করতে পারবো না, যেমন আমি পারিনি। তাহলে আপনি যখনই তত্ত্বাবধান পরিসর করবেন আপনাকে ওইটা এক্সপেক্টেড হতে হবে, ওইটা যাতে রিয়েলিস্টিক হয়। এখন বলা হচ্ছে জুড়াময়ী শিকলের নীতি, সবার কাজকে একসাথে এক সূত্রে গ্রথিত করতে হবে। সে ফর এক্সাম্পল বাংলা কলেজ যদি একটা কলেজ হয়ে থাকে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে পড়ানো, শেখানো। এখন আমার সব ছাত্ররা বিতর্ক করতে পছন্দ করে, বিতর্কে প্রতি বছর ভালো করে, কিন্তু আমার বাংলা কলেজের ছেলে মেয়েদের পড়ালেখা হয় না। সে ফর এক্সাম্পল এরকম যদি একটা পরিস্থিতি থেকে থাকে, তাহলে বুঝতে হবে যে না, এখানে আমার জোড়াময় শিকল নীতি কাজ করেনি। আমাদের কিছু ছাত্রের উদ্দেশ্য পড়ালেখা করা, কিছু ছাত্রের উদ্দেশ্য অন্য কাজ করা। অন্য কাজ তো আমরা অবশ্যই করব, কিন্তু পড়ালেখাকে ছেড়ে দিতে পারবো না, বাদ দিতে পারবো না, তাহলে হবে না। এরপরে দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্টকরণের নীতি, আমি আগেও বলেছি যে একদম কে কোন কাজ করবে খুব স্পেসিফিক হতে হবে, এবং কে কার বস হবে খুব স্পেসিফিক হতে হবে। কারণ যদি বস কে স্পেসিফিক না থাকে, দুজনেই বস হতে চাইবে। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে মুভিটা দেখেনি? মুভিতে হচ্ছে ক্যাপ্টেন কে ঠিক নেই, বড় দুজনই হচ্ছে দুইটা বাইনোকুলার নিয়ে দাঁড়িয়ে যায়, যে আমি ক্যাপ্টেন, সে বলে আমি ক্যাপ্টেন। অর্থাৎ ক্যাপ্টেন কে সেটা যদি ফিক্স করা না থাকে, তাহলে ক্যাপ্টেন যে কেউ হইতে চাইবে, সবাই হইতে চাইবে। এরপরে বলা হচ্ছে আদর্শের নীতি, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা, দুঃখিত জিনিসটা হবে আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য হচ্ছে এরকম যে একজন ব্যক্তির একজন বস থাকবে, আরো যদি স্পেসিফিক্যালি বলি, একজন ব্যক্তি শুধু একজন ব্যক্তির কাছে দায়ী থাকবে। একজন ব্যক্তিকে একাধিক বস দিলে সে ঠিকমতো কাজ করতে পারবে না, দুজন বসের কাছে বকা খাবে। এটাকে বলা হয় আদেশের ঐক্য নীতি। এরপরে বিশ্বায়নের নীতি আমি আগেও বলেছি যে আমি এমনভাবে আমার সংগঠন কাঠামো তৈরি করব যাতে আমি আন্তর্জাতিকভাবেও সফল হতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি আসলে আপনাদেরকে পড়াতে চাই, সেটা হচ্ছে সংগঠন কাঠামো। তো সংগঠনের প্রকারভেদ অথবা সংগঠন কাঠামোর প্রকারভেদ, এখানে 5টা সংগঠন কাঠামোর প্রকারভেদ আছে। এইটা বলার আগে আমি আগে বলতে চাই হোয়াট ইজ সংগঠন কাঠামো। সংগঠন কাঠামো কি জিনিস? সে ফর এক্সাম্পল আপনি যদি আপনার বাসায় বলতে না পারেন যে আপনি পিকনিকে যাবেন, এর কারণ কি? পিকনিকে যেতে মন চাচ্ছে, আপনি বলতে পারছেন না, তার মানে হচ্ছে নিশ্চয়ই আপনার ভাই বা আপনার মা বা আপনার বাবা একটু অপছন্দ করেন পিকনিকে যাওয়া। পিকনিকে যাওয়া অপছন্দ করলেই আপনি যাবেন না, তাহলে শুনবেন কেন? বিকজ অফ পাওয়ার স্ট্রাকচার। আপনি আপনার ফ্যামিলিতে ক্ষমতাবান নন, আপনার ফ্যামিলিতে ক্ষমতাবান হচ্ছে আপনার বড়রা, এবং ক্ষমতাবান ওনারা আছে বলেই আপনি ওই ওনাদের টপকে আপনি সিদ্ধান্তটা নিতে পারছেন না। দেখা গেল প্রথমে আপনি ভাইয়ের কাছে গেলেন, ভাই বলল না আমার কোনো ক্ষমতা নাই, তুমি আম্মার কাছে যাও। আম্মার কাছে গেলেন, আম্মা বলে তোর আব্বা বললে আমার কোনো সমস্যা নেই। আব্বা শেষ পর্যন্ত বলল তোর যদি দাদাই দেয় আমার কোনো সমস্যা নেই। তার মানে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি দাদা, এরপরে ক্ষমতাবান ব্যক্তি বাবা, এরপরে মা, এরপরে ছোট বড় ভাই, এরপরে আপনি। এই যে পাওয়ার স্ট্রাকচারটা আপনার ঘরে আছে, সেম জিনিসটা আপনার প্রতিষ্ঠানে আছে। অর্থাৎ কার ক্ষমতা বেশি, কে কার আদেশ শুনবে, এটা যেই কাঠামো বা যেই স্ট্রাকচারের মাধ্যমে ফিক্স করা হয়, এটাকে বলা হয় সংগঠন কাঠামো। আমি কতদূর বোঝাতে পেরেছি জানি না। তো চলেন আমরা এরপরে কাঠামোগুলো দেখি। প্রথমে হচ্ছে সরল রৈখিক সংগঠন কাঠামো। বইয়ে অনেক কিছু লেখা আছে, জাস্ট আমি আমার কথা বলবো। সরল রেখার মতো যে কাঠামো, সেটা হচ্ছে সরল রৈখিক সংগঠন কাঠামো। এটার সাথে এই যে পদস্থ কর্মী সংগঠন কাঠামোর পার্থক্য সবসময় আসে। তাহলে সরল রৈখিক সংগঠন কাঠামো হচ্ছে এমন একটা কাঠামো যেখানে কোনো পদস্থ কর্মী নেই, সবাই রেগুলার কর্মচারী। তাহলে হোয়াট ইজ পদস্থ কর্মী বা স্টাফ? যারা নর্মালি একটা প্রতিষ্ঠানের প্রোডাকশনের সাথে সরাসরি রিলেটেড, ওদেরকে লাইন পিপল বলে। তাহলে যারা আপনার
সরাসরি প্রোডাকশনের সাথে রিলেটেড নয় কিন্তু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ করেন, তাদেরকে বলা হয় স্টাফ পিপল। আচ্ছা, আমি আরেকটু উদাহরণ দিই। বাংলা কলেজের, এই যে আমি ম্যাডাম আপনাকে পড়াচ্ছি, বাংলা কলেজের মূল কাজ হচ্ছে পড়ানো, তাহলে যারা পড়ান তারা হচ্ছে লাইন পিপল। তাহলে যারা পড়ান না, যারা আপনার একটু খাতা বইপত্র আগিয়ে দেন বা অন্যান্য কাজ করেন, ওনারা হচ্ছে স্টাফ পিপল। তাহলে এই স্টাফ পিপলদের আসলে হোয়াট ইজ দ্য রোল ইন অর্গানাইজেশন, ওদের রোলটা আসলে কি প্রতিষ্ঠানের? বলা হচ্ছে স্টাফ পিপল যখন একজন ব্যক্তি রাখেন বা একজন প্রতিষ্ঠানে থাকেন, দেখেন যারা লাইন পিপল, যারা রেগুলার প্রতিষ্ঠানের কর্মচারী, তাদের দেখেন বক্সের লাইনগুলা সলিড, আর যারা হচ্ছে স্টাফ পিপল ওদেরটা একটু ডট দেওয়া এই জন্য তাদের শুধু কাজ করার ক্ষমতা আছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। তাদের রেসপন্সিবিলিটি আছে কিন্তু অথরিটি নেই। অর্থাৎ সে একটা ফাইল সিগনেচার করতে পারবে, যদি ভুল ফাইলে সিগনেচার করে তাহলে তার উপরে যিনি আছেন উনি দায়ী থাকবেন না। সে যদি কাজ না করে তাকে বকা দেওয়া হবে, কিন্তু সে যদি ভুল কাজ করে তাহলে এই যে সহকারী মহাব্যবস্থাপক বিক্রয় যিনি আছেন, ওনার যদি কোনো ভুল হয়, ওনার কোনো ভুল সিদ্ধান্তের জন্য যদি কোনো ভুল পণ্য উৎপাদিত হয়, তাহলে দায়টা হচ্ছে এই মহাব্যবস্থাপকের। কেমন? এই মহাব্যবস্থাপক সাহেবের দায় এই মহাব্যবস্থাপক সাহেবের দায়। তাহলে আমি জানি না আমি সরলরৈখিক মানে পদস্থ কর্মী কতটুকু বোঝাতে পেরেছি। এখন আমার ঘরে আসেন, আপনার ঘরে আপনার যে সার্ভেন্ট বা আপনার কাজের লোক যিনি কাজ করেন, ওনাকে সারাদিন কাজ করতে হয়, কিন্তু ওনার কি কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে? উনি আজকে কি রান্না করবে সেটা কি উনি ঠিক করতে পারবেন? তাহলে আপনি যদি ঘরের উদাহরণ দেন তাহলে আপনাকে বলতে হবে ঘরে যিনি ওনাকে দিয়ে কাজ করেন উনি হচ্ছেন রেগুলার কর্মচারী বা লাইন পিপল, এবং যিনি ঘরের কাজ করেন অ্যাজ আ সার্ভেন্ট উনি হচ্ছেন স্টাফ পিপল। ঠিক আছে? অর্থাৎ ওনার কাজ করার দায়িত্ব আছে কিন্তু ওনার ক্ষমতা নাই, কর্তৃত্ব নাই, সিদ্ধান্ত গ্রহণের পাওয়ার নাই। সে ফর এক্সাম্পল, আপনি আজকে সিনেমা দেখতে চলে গেছেন লুকাই, এখন আপনার একটা চাচাতো ভাই আপনার বাসায় থাকে, সে আপনাকে দেখে ফেলেছে যে আপনি ওখানে সিনেমা দেখতে গেছেন, সে আইসা আপনার আব্বাকে বলে দিছে। তাহলে আপনার আব্বাকে বলছে ও ওখানে আপনাকে বকা দেয়নি কেন? ওর শুধু আপনার বাবাকে জানানোর অধিকার আছে, আপনাকে বকা দেওয়ার অধিকার তার নাই, কারণ সে আপনার ফ্যামিলিতে থাকলেও সে আউটসাইডার। এই যে আউটসাইডার, এই যে তাকে কাজ করতে হবে কিন্তু কোনো ক্ষমতা নাই, এরা হচ্ছে স্টাফ পিপল। পদস্থ কর্মী তাহলে এমন একজন ব্যক্তি যিনি কাজ করবেন কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নাই, কাজ করতে হবে, কাজ যদি ভুল হয় তাহলে দায় হচ্ছে উনি যার আন্ডারে আছেন উনি। তাহলে পদস্থ কর্মী কেন লাগে? যখন এই যে মহাব্যবস্থাপক সাহেব অনেক কাজের মাঝে ব্যস্ত থাকবেন, যখন মহাব্যবস্থাপক সাহেব কাজের মাঝে ব্যস্ত থেকে ওনার কাজ সব শেষ করতে পারবেন না, ওনার অনেক কাজ, তখন উনি এরকম দুজন পদস্থ কর্মী রাখবেন। পদস্থ কর্মী রাখার একটা অসুবিধা হচ্ছে প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটা কমপ্লেক্স হয়ে যায় এবং কনফ্লিক্ট কিছু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে বড় প্রতিষ্ঠানকে এই পদস্থ কর্মী রাখতে হয়, নইলে প্রতিষ্ঠান চালানো কঠিন হয়ে যায়, কারণ কাজ বেশি থাকে। এরপরে কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠনটা আমি বোঝাই ঘর দিয়ে। এখানে অনেক কিছু আছে, আপনি বসতে দেখতে পারবেন, আপনি বই দেখতে পারবেন, আমার কাছে বই নাই, শুধু আমি আমার ক্যাপাসিটিতে আমার ব্রেনে যেটা কোলাচ্ছে আমি সেটা বলছি। সেটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন এমন একটা সংগঠন যেটা কার্যভিত্তিক, কাজের ভিত্তিতে, অর্থাৎ যার যেই যোগ্যতা আছে, যার যে ক্ষমতা আছে, যার যে সামর্থ্য আছে, যেখানে যে যোগ্য সে যখন ওই কাজটা করবে তখন তাকে কার্যভিত্তিক সংগঠন কাঠামো বলা হচ্ছে। সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার ঘরে আম্মা যেন রান্না করে, আম্মা কিন্তু রান্না অনেক মজা করে করে, আপনি কিন্তু রান্না করলেও আম্মার মতো মজা হবে না, প্রতিদিন রান্না করতে করার সামর্থ্য, বুদ্ধি, জ্ঞান অথবা ধৈর্য হয়তো আপনার নাই। তাহলে মা রান্না করে, রান্নার ডিপার্টমেন্ট মায়ের, বাবা ঘরের বাইরে যায়, বাবা টাকা ইনকাম করে, ওই ডিপার্টমেন্ট বাবার। আপনি পড়ালেখা করেন, আপনি ছোট মানুষ, আপনার পড়ালেখা করার কাজ, এটা আপনার ডিপার্টমেন্ট। আর ঘরের কাজ আপনার সার্ভেন্ট করে, ওটা হচ্ছে আপনার সার্ভেন্টের ডিপার্টমেন্ট। তাহলে যে যেখানে দক্ষ কাজে, ওইরকম কাজের ভিত্তিতে যদি আপনার ফ্যামিলিকে আপনি পুরা মেইন চেয়ারম্যানের পাওয়ার দিয়ে দেন আপনার দাদাকে, আর আপনি যদি 4টা ডিপার্টমেন্ট খোলেন তাহলে রান্নার ডিপার্টমেন্ট হচ্ছে আপনার মা, টাকা ইনকাম করার অথবা চাকরি করার ডিপার্টমেন্ট আপনার বাবা, স্টাডি করার ডিপার্টমেন্ট আপনি, আর বাজার এবং ঘরের অন্যান্য কাজ করার ডিপার্টমেন্ট হচ্ছে আপনার ঘরের সার্ভেন্ট। তাহলে এই যে দক্ষতার ভিত্তিতে, কাজের সামর্থ্যের ভিত্তিতে যখন প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো তৈরি করা হয় তাকে বলা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন কাঠামো।
এরপরে আছে ম্যাট্রিক্স সংগঠনের কাঠামো। এখন বানানটা ভুল হয়েছে, আমি টাইপে খুব দুর্বল, মানে আমার অনেক বানান ভুল হয়। তো যেটা বলতে চাচ্ছিলাম, খুব দ্রুত শেষ করব, আমার নামে অভিযোগ হয়েছে যে আমার ক্লাস একটু বেশি লম্বা হয়ে যায়, তো আপনাদের মনে হয় অসুবিধা হয়। যাই হোক, আমি চেষ্টা করছি, দেখা যাক কতটুকু পারা যায়। যেটা বলছিলাম, এই যে আপনার ম্যাট্রিক্স সংগঠন কাঠামো, এটা সত্যি একটা ম্যাট্রিক্সের মতো। অর্থাৎ একজন কর্মচারী, দুজন বস থাকবেন, একজন রেগুলার ব্যক্তি, একটা হচ্ছে প্রজেক্টের কাজ। সে ফর এক্সাম্পল, আমি কিন্তু বাংলা কলেজে রেগুলার পড়াতে হয়, আমাকে চেয়ারম্যান সাহেব স্যারকে রেগুলার কাজের জন্য দায়বদ্ধ থাকতে হয়। এখন আমাকে যদি মাস্টার্স দ্বিতীয় বর্ষের কোনো কমিটিতে রাখা হয়, অথবা আপনাদের এইচএসসি ফাইনাল পরীক্ষার কমিটিতে রাখা হয়, আমি ওই কমিটিতে আছি, তার মানে এই না আমি আমার ক্লাসগুলো করব না। তাহলে একই সাথে আমাকে এইচএসসি পরীক্ষার কনভেনর সাহেবকে আমাকে বলতে হচ্ছে যে ম্যাডাম আমি এই কাজটা করে দিচ্ছি, আমার ক্লাসটা নিয়ে আসি, আবার ক্লাস শেষ করে দৌড়ে যেতে হবে, কনভেনর ম্যাডাম কাজ দিয়েছেন। তাহলে একজন ব্যক্তির যখন একাধিক বস থাকে, এখন তাহলে প্রজেক্ট এবং এই যে ব্যবস্থাপক উৎপাদক, এটার মাঝে ডিফারেন্সটা কি? প্রজেক্ট এমন একটা জিনিস যেটা শেষ হয়ে যাবে, আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার কমিটি 2020 বা 2021 যাই থাকে ওটা শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ, কমিটি শেষ। তাহলে এই যে কমিটি, এটা হচ্ছে একটা প্রজেক্ট, এই প্রজেক্ট শেষ হয়ে যাবে, কিন্তু আমার রেগুলার যেটা কাজ সেটা শেষ হবে না। আবার উদাহরণ দিই, আমাদের কলেজে একটা বিল্ডিং হচ্ছে, তো এই বিল্ডিং এর দায়িত্বে নিশ্চয়ই কোনো না কোনো শিক্ষক আছেন, তো যিনি ওই কাজের দায়িত্বে আছেন উনি কিন্তু ওনার ক্লাসের দায়িত্বেও আছেন। তাহলে এই যে দুটো দায়িত্ব একসাথে পালন করা, এই যে মাঝখানে যিনি আছেন ওনার অবস্থাটা কিন্তু একটু খারাপ। কিরকম? ওনাকে একই সাথে দুইজন বসকে রিপোর্ট করতে হয়। এখন একই সাথে দুইজন বসকে রিপোর্ট করার একটা অসুবিধা হচ্ছে, আপনাকে একই কাজ যদি দুই কাজ যদি একসাথে পড়ে, আপনি তো আর নিজের বডিকে দুই দুই পার্ট করে দুই জায়গায় নিয়ে যেতে পারবেন না, তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনার দুপাশেই জানাতে হবে আমার দুইবার দুই দুই জায়গায় কাজ পড়েছে। তখন হয়তো কনভেনর ম্যাডাম বলবে যে স্যার আপনার ক্লাসটা ম্যানেজ করেন, অমুক আমার সাথে কাজ করতেছে, মিস্টার এক্স আমার সাথে কাজ করছে। অথবা আপনার চেয়ারম্যান স্যার কনভেনর ম্যাডামকে ফোন দিবে, ম্যাডাম আপনি কাজটা একটু পরে করেন, আমার টিচার আমার ক্লাসটাকে নিয়ে আসুক। তাহলে এইরকম কিছু কনফ্লিক্ট আমাদের এখানে তৈরি হয় যখন এই ম্যাট্রিক্স সংগঠন থাকে। এরপরে বলা হচ্ছে কমিটি সংগঠন। কমিটি সংগঠন মানে কমিটি সংগঠন নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যখন কোনো কমিটি হয়, তখন এটাকে কমিটি সংগঠন বলে। আচ্ছা, আমি উদাহরণ দিই। কিছুদিন আগে মার্চের ঠিক 10 তারিখ বা 11 তারিখ আমাদের একজন শিক্ষকের হাতে কোনো একজন বটি বা হচ্ছে রামদা দিয়ে কোপ দিয়েছেন, ওনার হাতে অনেক ব্যথা পেয়েছেন। এখন এই ঘটনার পরে কিন্তু একটা তদন্ত কমিটি হয়েছে, আমি জানি না রিপোর্ট দিয়েছেন কিনা, কিন্তু কমিটি হয়েছে। তো ওই কমিটির দায়িত্ব তখনই শেষ হয়ে যাবে যখন স্যার রিপোর্ট দেওয়া শেষ হয়ে যাবে। অর্থাৎ কোনো কমিটি একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য তৈরি হয়, যখন ওই উদ্দেশ্য অর্জন শেষ হয় কমিটি শেষ হয়ে যায়। তো আমরা ছিলাম অন্য জায়গায়, এখন আমরা দেখব সমন্বয় সাধন। খুব দ্রুত কয়েকটা 4-5টা উদাহরণ খুব দ্রুত দিয়ে যাবো, আপনারা একটু খেয়াল করবেন। বলা হচ্ছে বন্দুকে গুলি নেই। আমার যদি বন্দুকে গুলি না থাকে, আমার দুই পাশ থেকে আমাকে অপর পাশ থেকে আমাকে একজন গুলি করছে, আমি বন্দুকে গুলি ভরতে ভরতে উনি আমাকে মেরে ফেলবে। এরপরে সে ফর এক্সাম্পল আপনার একটা ডিপার্টমেন্টে যদি এরকম থাকে যে বোতাম হাতে সেলাই করতে হয় শার্টের, বাকি কাজ তো মেশিনে হয়, তাহলে দেখা গেল একজন সারাদিন হাতে বোতাম সেলাই করে তারপরও বোতাম সেলানো শেষ হয় না, কারণ তার ক্যাপাসিটি অন্যান্য ডিপার্টমেন্টের ক্যাপাসিটি একরকম না। তারপরে আবার যদি উদাহরণ দিই, আমরা যে গান শুনেছিলাম চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো, কিন্তু চাকরিটা পেয়ে যাওয়ার পরও ছেলেটা কোনো লাভ হয়নি, কারণ সে সময় মতো চাকরিটা পায়নি। এটা হচ্ছে সমন্বয়হীনতা। ঠিক আছে। এরপরে আমি একজনকে দেখেছি যে ওনার এক আত্মীয় মারা গেছে, উনি দেশের বাইরে আছেন, শুধু টিকিট পাননি বলে উনি সেই আত্মীয় লাশ উনি দেখতে পাননি। তাহলে এটাও সমন্বয়হীনতা। একজন 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 টিচার ক্লাসে আসেনি, একদম তুল পার হয়ে গেছে, ম্যাডাম আসে না, তারপর দেখা গেলো ম্যাডাম জ্যামে পড়েছেন। তো এরকম কিছু জিনিস যখন ঘটে, তখন দেখা যায় এটাকে আমরা সমন্বয়হীনতা বলি। অর্থাৎ যখন যে কাজ হওয়ার কথা, যেটার সাথে যেভাবে হওয়ার কথা যদি না হয়, এটা সমন্বয়হীনতা। যখন যেভাবে হওয়ার কথা সেটা যদি সেভাবে হয়, সেটাকে সমন্বয় বলা হয়ে থাকে। আচ্ছা, সমন্বয় আমরা সংজ্ঞাটা দেখি। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগ অভিভাবক সকল ব্যক্তির প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ ও সুসংহত করার দলীয় প্রচেষ্টা জোরদার ও শৃঙ্খলা বিধানের কাজকেই সমন্বয় সাধন বলে। অর্থাৎ এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করবে, সেটা যখন একসাথে খুব সুন্দর মিলেমিশে কাজ করতে পারবে, সেটাকে সমন্বয় সাধন
সাধন বলে। আমি আপনার ঘরের উদাহরণে আবার চলে যাই। আমরা বলছিলাম যে মা রান্না করছে, আপনার ক্লাস অন্যদিন থাকে 8টায়, আজকে 7টায়। যেহেতু আজকে 7টায়, মাকে আগে উঠতে হবে। যদি মা না উঠতে পারে তাহলে আপনাকে না খেয়ে বাইরে আসতে হবে। তাহলে মায়ের কাজ আর আপনার কাজের মাঝে সমন্বয় সাধন হয়নি। যদি মা টাইমলি রান্না করতে পারেন তাহলে সেটা সমন্বয় সাধন হবে। এখানে সমন্বয় কিছু বৈশিষ্ট্য আছে, আমি জাস্ট ছোট করে বলছি। টপ লেভেল ম্যানেজমেন্ট এটাকে করবে এবং সবাই মিলিয়ে করবে, কেমন? এরপরে যেটা বলছে সেটা হচ্ছে লক্ষ্য সমন্বয়ের আদর্শ বা নীতিমালা। খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি লিখতে পারবেন না। তো চলেন দেখি, আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে বলা হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য নীতি। এই জিনিসটা কেমন, আমরা উদাহরণ দিই। অনেক ছেলে আছে, তাদের খুব অভিযোগ থাকে যে আমি সায়েন্স নিতে চাই, মার জন্য নিতে পারিনি। এবং আমি একটা গল্প পড়েছি এরকম, ছেলেটা সায়েন্স নিতে পারেনি, জীবনে যা করতে চেয়েছে কখনোই মার জন্য তা করতে পারেনি। শেষ পর্যন্ত এমন একজন মানুষকে বিয়ে করেছে যাতে মা খুব কষ্ট পায়, শুধু এই জন্য যাতে মাকে একটা লেসন বা একটা শিক্ষা দেওয়া যায়। খুব খারাপ একটা উদাহরণ দিলাম, বাট এটাই হচ্ছে সমন্বয়হীনতা। ছেলেটা চাচ্ছে, মা হয়তো দিতে পারতেন। ঠিক আছে। তারপরে উদাহরণ হচ্ছে প্রারম্ভে শুরুর নীতি। আপনার যেই কাজ যখন করতে হবে, আগে শুরু করার কথা থাকলে আগেই শুরু করতে হবে। আপনি কেক বানাবেন, ডিম যদি আপনি পরে কিনেন, বলেন যে কেকটা বানায় শেষ করে তারপর ডিম কিনবো, সেটা হবে না। তাহলে আগে কেক বানাতে হলে আগে ডিম কিনতে হবে। এরপরে বলা হচ্ছে নিরবচ্ছিন্নতার নীতি। এটা কি জিনিস? বলা হচ্ছে যে একদম কন্টিনিউয়াসলি কিছু কাজ আছে যেটা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হয়। ওটা কন্টিনিউয়াসলি চালিয়ে যখন আমি যেতে পারবো তখনই আমার সমন্বয় হবে। একটা উদাহরণ দেই, আমাদের ঘরে যে ফ্রিজ আছে, ফ্রিজের কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি কানেকশন লাগে। যদি না থাকে তাহলে আমার সব মাংস বা মাছ পচে যাবে। ঠিক আছে। তো এরকম কিছু জিনিস থাকে, যেমন আপনার কিছু ঔষধ থাকে ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায়। তো এরকম কিছু জিনিস, এবং সেই ফ্রিজটা কন্টিনিউ কানেক্টেড থাকতে হবে, কিছুক্ষণ গেলেই নষ্ট হয়ে যাবে। রিসেন্টলি দেখলাম করোনা ভাইরাসের একটা টিকা আবিষ্কৃত হয়েছে, ওটা -70 ডিগ্রি টেম্পারেচার না রাখলে সাথে সাথে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তাহলে কিছু জিনিস আছে যেটা কন্টিনিউয়াসলি আপনাকে মেনটেন করতে হবে। এরপরে বলা হচ্ছে দলীয় সমঝোতার নীতি। দলীয় সমঝোতার নীতিটা কি জিনিস? কিছুদিন আগে কোনো একটা জায়গার, আমি ইয়ে বলবো না, দেখা গেল একজন খুব অসুস্থ, কিন্তু তাকে কোনো ছুটি নিতে হচ্ছে না। অফিসে চাকরি করে একজন খুব অসুস্থ, তাকে কোনো ছুটি নিতে হচ্ছে না। অফিসের সবাই একজন আরেকজনের প্রবলেম এত ভালো করে বোঝে, যখন একজন অসুস্থ হলো সবাই মিলে ওই একজনের কাজ ভাগ করে নিয়ে গেল। ভাগ করে নিয়ে যাওয়ার ফলে দেখা গেল তাদের আর সমস্যাটা হচ্ছে না। এরপর বলা হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগের নীতি। আমি সবসময় আপনাকে বলি মানুষকে পজিটিভলি চিন্তা করবেন। মানুষকে যদি আপনি পজিটিভলি চিন্তা করতে পারেন, যেটা হবে আপনি নিজে ভালো থাকতে পারবেন, এবং পরবর্তীতে আপনি যখন প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে তার সাথে কথা বলবেন যে তুমি কি এটা করছিলা, দেখবেন সে ইচ্ছা করে কখনো আপনার এই ক্ষতিটা করেনি। তাহলে এই প্রত্যক্ষ যোগাযোগের নীতি যদি ভালো থাকে তাহলে আপনার সমন্বয়টা সুন্দর হবে। সেফ, যে যদি আমি উদাহরণ হিসেবে বলি, আপনার একটা বাস, আপনি পিকনিকে যাবেন, একটা বাস যাওয়ার কথা রাত 9টায়। তো আপনি জানতে পারছেন যে বাস রাত 9টায় যাবে, কিন্তু পিকনিকে ওখানে গিয়ে আপনি যে খাবার খাবেন সেই খাবার আসবে রাত 10টায়। কারণ এই তথ্য নিয়ে আপনি যদি বসে থাকেন তাহলে সমস্যা হবে। তাহলে আপনাকে যেটা করতে হলে, অনেকগুলো মানুষ এসে 9টা থেকে 10টা পর্যন্ত বসে থাকবে, কারণ খাবার না নিয়ে তো আপনি যেতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? সবার আগে পিকনিক যিনি অর্গানাইজ করছেন ওনাকে জানিয়ে দেবেন যে আপনি খাবারটা 9টায় 10টায় আসবে, সবাইকে বলে দেন 10টায় আসতে হবে। তাহলে এইটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগ নীতি। এরপর হচ্ছে ভারসাম্যের নীতি। আপনাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। কেমন ব্যালেন্স? বোটলনেক বলে একটা কথা আছে ব্যবস্থাপনায়, বোটলনেক প্রবলেম, যে কোনো একটা ডিপার্টমেন্টের যদি খুব বেশি কাজ থাকে এবং কোনো একটা ডিপার্টমেন্টের যদি লোকবল কম থাকে, অন্য সবার বেশি আছে, ওদের লোকবল কম, তখন দেখা যাবে আপনার প্রতিষ্ঠানের সব কাজ ঠিক থাকার পরেও শুধু এই বিভাগটার জন্য কাজটা দেরি হবে, কাজটা আগাবে না। তাহলে কি করতে হবে? সবাই মিলে ওই ডিপার্টমেন্টটাকে সামনে নিয়ে আসতে হবে। ওদের হয় কাজ কমাই দিতে হবে, নাহলে ওদের লোক বাড়াই দিতে হবে। তাহলে ভারসাম্যের নীতি মেনটেন হবে। এরপরে বলা হচ্ছে সমন্বয়ের নমনীয়তার নীতি। এখন গাড়ি চালাবে যে ড্রাইভার, আপনারা কোথাও ঘুরতে যাচ্ছেন, ওই ড্রাইভার সাহেব আসেননি এখনো, অবশ্যই আপনাকে যাত্রার টাইম চেঞ্জ করতে হবে। এটাকে বলা হচ্ছে নমনীয় নীতি, অর্থাৎ পরিবর্তনশীলতা থাকতে হবে। এরপরে বলা হচ্ছে অনানুষ্ঠানিক সম্পর্কের নীতি। একজন
তার বাবা মারা গেছে, তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়েছে, যে যতদিন পর্যন্ত স্বাভাবিক না হতে পারে তাকে প্রতিষ্ঠানে আসতে হবে না। এখন তার যদি প্রতিষ্ঠানের অন্যান্য যে কলিগ আছে তাদের সাথে সম্পর্কটা স্বাভাবিক এবং সুন্দর না হয়, তাহলে এই যে ইনফর্মাল রিলেশনটা যদি না থাকে, তাহলে কেউই ওনার কাজগুলো করবে না, এবং ওনার কাজগুলো যদি না করে তাহলে উনি ছুটিটা নিতে পারবে না। সাধারণত কেউ মারা গেলে এটা কেউ করে না, সাধারণত সবাই স্যাক্রিফাইস করে। আমি জাস্ট উদাহরণের জন্য বললাম। কার্যসমূহ সুসংহত করার নীতি, এটা কি জিনিস? সবাই যে যার মতো করে কাজ করবে, কিন্তু সবার উদ্দেশ্য থাকবে ভালো কিছু করা। আপনি যদি আপনার ঘরের কথা বলেন, তাহলে আপনার বাবা এই যে টাকা ইনকাম করেন, আপনার মা এই যে রান্না করেন, আপনি এই যে পড়াশোনা করেন, সবার একটাই উদ্দেশ্য যাতে আপনি ভালো করে মানুষ হতে পারেন, আপনার জন্য ভালো কিছু যাতে করতে পারেন। এখন আপনার বাবার উদ্দেশ্য যদি হয় শুধু টাকা ইনকাম করা, ছেলে পড়ালেখা দেখবো না, আবার মা যদি ইচ্ছা হয় শুধু প্রতিদিন মজার মজার রান্না করব, ছেলে পড়লে পড়লো না পড়লে নাই, তাহলে কিন্তু আপনি বড় হতে পারবেন না। আপনার সংসার, আপনাদের ফ্যামিলিটা কিন্তু একসময় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। উদাহরণ হিসেবে বললাম, মন খারাপ করা যাবে না। এরপরে বলা হচ্ছে সমন্বয়ের পূর্ব সত্য বা কার্যকর সমন্বয়ের সহায়ক কার্যসমূহ। প্রথমে বলা হচ্ছে সংগঠন। আপনাকে অবশ্যই এই যে দেখেন, অর্গানাইজিং এর মাধ্যমে অনেক অগোছালো জিনিস গুছাই ফেলতে হবে, তাহলে সংগঠন সুন্দর করে হবে। এখন ওই যে আবার বলেছিলাম উদ্দেশ্য কথা, সবাই মিলে একই উদ্দেশ্যের দিকে ধাবিত হতে হবে। নর্মালি যেটা হয়, প্রোডাকশন ডিপার্টমেন্ট সবসময় বলে যে না, আমি একই জিনিস বারবার উৎপাদন করবো, তাহলে আমার খরচ কমে যায়। মার্কেটিং ডিপার্টমেন্ট বলে না, বেশি বেশি উৎপাদন করো, বেশি বেশি ভ্যারাইটি দাও, তাহলে আমাদের কাস্টমার কিনবে বেশি। কিন্তু আপনাকে দেখতে হবে, প্রতিষ্ঠান যদি স্পেশালাইজড কাস্টমারকে গুরুত্ব দেয়, তাহলে আপনি ভ্যারাইটি মেনটেন করবেন। যদি কাস্টমাইজেশন না মেনটেন করে স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করে, অর্থাৎ মিনিমাম একটা কোয়ালিটি আমরা দেবো, তাহলে আমরা একই জিনিস বারবার উৎপাদন করবো। অর্থাৎ সবার উদ্দেশ্য তাহলে ওই দিকে ধাবিত হবে। এরপরে বলা হচ্ছে সুসংহত পরিকল্পনা। নর্মালি মানে আমার শিক্ষকরা সবসময় বলতেন যে একটা কাজ অর্ধেক কমপ্লিট করা হয়ে যায় যদি ওটার প্ল্যানিংটা খুব সুন্দর থাকে। প্ল্যানিংটা সুন্দর থাকবে, সে সাথে একটা কথা বলা হয়েছে সুসংহত প্ল্যানিং। এখন মা চাচ্ছেন আজকে আপনাকে নিয়ে আত্মীয়র বাসায় বেড়াইতে যাবেন, আপনি মনে মনে চিন্তা করে রাখছেন আজকে আপনি যেভাবেই হোক মাকে ফাঁকি দিয়ে ঘুমাই থাকবেন, আপনি কোথাও যাবেন না। তাহলে আপনাদের দুজনেরই পরিকল্পনা দুই দিকে চলে গেল। তো পরিকল্পনা সুসংহত, একদম একদিকে কেন্দ্রিক হতে হবে। এরপরে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা। যতই আপনি ভালো কিছু করেন না কেন, একটা দেশের যোগাযোগ ব্যবস্থা না হলে সেই দেশে আপনি ভালো কিছু করতে পারবেন না। যথাযথ সময়ে এক্সাক্ট টাইমে এক্সাক্ট কাজ করতে হবে, এবং প্রত্যেকটা কাজের আপনাকে নির্দিষ্ট সময় ঠিক করতে হবে, তাহলে হয়তো ভালো কিছু হওয়া সম্ভব। স্বতঃস্ফূর্ত সংযোজন বা সমন্বয়, আমরা যে এই যে সমন্বয় করব, সেটা স্বেচ্ছায় নিজে থেকে করতে হবে। এখন একটা উদাহরণ দেই, যে একটা ছেলে দেখেছে একটা রেল লাইনের একটা ছোট্ট পাত উঠানো, যে কোনো ট্রেন আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেইটা দেখে না কাউকে জানিয়েও চলে যেতে পারে, কাউকে না জানিয়েও চলে যেতে পারে, অ্যাভয়েড করতে পারে। কিন্তু সে যদি অ্যাভয়েড না করে নিজের থেকে স্টেশনে যায়, যে তথ্যটা জানিয়ে দেয়, তাহলে এটাকে স্বতঃস্ফূর্ত সমন্বয় বলে। অর্থাৎ ওই জায়গায় আসার আগে ট্রেনটা থেমে যাবে, অনেকগুলো মানুষের জীবন বেঁচে যাবে। এরপরে বলা হচ্ছে উত্তম তত্ত্বাবধান। এখানে আমি একটু সার্ভেন্ট নিয়ে কথা বলি। আমাদের বাসায় আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের যে সার্ভেন্ট থাকে, আমাদের যে কাজের লোক থাকে, তারা আমার কথা শোনে না। সে আপনার কথা কেন শুনবে? আপনি তো তার ফ্যামিলি মেম্বার না। তাহলে কি করতে হবে? আপনাকে মনে করতে হবে আপনার কাজের দায়িত্ব তার যেমন আছে তেমনি আপনারও আছে। এটা আজকে না, আমি বলছি না, এটা আজকে থেকে 100 বছর, প্রায় 100 বছর আগে FW টেইলর সাহেব বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতিতে বলে গেছেন যে দেয়ার ইজ এন ইকুয়াল রেসপন্সিবিলিটি অফ জব বিটুইন এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি। অর্থাৎ মালিক এবং শ্রমিকের সমান দায়িত্ব আছে একটা কাজ সম্পূর্ণভাবে তুলে নেওয়ার। এই এতগুলা কথা শুধু এই জন্যই বললাম, আপনি যদি মনে করেন যে আমার কাজের লোক নিজে থেকে কাজ করে না কেন, এটা খুব বাজে একটা আইডিয়া। সে নিজে থেকে কেন কাজ করবে? এটা তো তার কাজ না, কাজটা তো আপনার। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে খেয়াল করে তাকে দিয়ে কাজটা করিয়ে নিতে হবে। তাহলে এই যে এই কথাটা বললাম, এটার মানেই হচ্ছে উত্তম তত্ত্বাবধান। কেমন? এখন আমাদের পড়া শেষ। আমি একদম খুব দ্রুত বলেছি যাতে যে কোনো মূল্যেই আমার টাইমলি বলাটা শেষ হয়ে যায়। তো আমার এখন পড়ার সময়, এতদিন অন্য গল্প বলেছি, আজকে আমার গল্প বলবো, আমি আমার স্টোরি বলবো।
আমি আমার পরিচিত খুব কাছের একজনকে দিয়ে একটা কোরআন শরীফ কিনিয়েছিলাম। তো কোরআন শরীফটা দেখতে বেশ সুন্দর ছিল, আমার ভালো লেগেছে। তো কোরআন শরীফটা ব্যবহার করতে গিয়ে আমি দেখলাম যে কোরআন শরীফটা পুরোটা ওপেন হয় না, অর্থাৎ একটু ভাঁজের মতো হয়ে থাকে, যে জন্য শেষের অক্ষরগুলো বোঝা যায় না। তো যেহেতু অক্ষরগুলো বোঝা যায় না, মনে মনে তাকে 3-4 দিন অনেক গালি দিয়েছি। কোরআন শরীফের মতো একটা জিনিস কিনেছে, এটা যদি মন মতো না হয়, মানুষ বোঝে না। তারপরে দেখলাম একটু ভালো করে টান দিলেই জিনিসটা সোজা হয়ে যাচ্ছে, আর প্রবলেম হচ্ছে না। এটা আর 1 সপ্তাহ পরের ঘটনা। এইটা থেকে আমি শিখলাম যে আপনার জীবনে যতই প্রবলেম থাকুক, সেটা আপনি তৈরি করেন অথবা অন্য কেউ তৈরি করুক, সলভটা আপনাকেই করতে হবে এবং আপনাকে পজিটিভলি চিন্তা করেই আগাতে হবে। অমুকের জন্য আমার কোরআন শরীফটা নষ্ট করছে, এটা চিন্তা না করে হাউ ক্যান আই সলভ মাই রানিং প্রবলেম যদি আমি চিন্তা করতাম, তাহলে 7 দিন আমার মেজাজটা হয়তো খারাপ থাকতো না। ঠিক আছে? তো এটা বললাম এই জন্য যে আপনার জীবনে যত প্রবলেম হোক সেটা আপনি তৈরি করেন, আর অন্য কেউ তৈরি করুক, মনে রাখবেন ডোন্ট ডকুমেন্ট প্রবলেম, ফিক্স ইট। আপনি প্রবলেম লিখবেন না, সেটা সলভ করে ফেলবেন। ঠিক আছে? অনেক কথা বললাম। তো একদম আমি ঢাকার বাইরে থেকে ক্লাস নিয়েছি, আমার কাছে কোনো বই নেই, জাস্ট আইডিয়া থেকে বলেছি। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে এটা দেখানোর জন্য হাউ ক্যান ইউ ইমপ্রুভ ইউর স্টাডি, আপনি আপনার স্টাডি কিভাবে ইমপ্রুভ করতে পারেন। তারপরেও যদি আপনাদের মনে হয় কোনো সমস্যা আছে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। তো এটা বলে আমি আমার পড়া শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।